প্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি এনটিভি নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি ডাক্তার সামিউল আওয়াল স্বাক্ষর। প্রতিদিনের মতো আজও আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো। আজ আমাদের আলোচনার বিষয় স্থূলতা। এই গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আলোচনা করবার জন্য আজ আমাদের সাথে স্টুডিওতে রয়েছেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক। চলুন দর্শক, অনুষ্ঠানের শুরুতেই পরিচিত হয়ে আসি আমাদের আজকের অতিথির সাথে। ডাক্তার তাহমিনা ফেরদৌসী 1983 সালের নভেম্বর মাসে টাঙ্গাইল জেলায় জন্মগ্রহণ করেন। তিনি 2006 সালে ময়মনসিংহ মেডিকেল কলেজ থেকে MBBS ডিগ্রি লাভ করেন। এরপর তিনি চিকিৎসা বিজ্ঞানে উচ্চতর MD ও FCPS ডিগ্রি লাভ করেন। বর্তমানে তিনি সরকারি কর্মচারী হাসপাতালে এন্ডোক্রাইনোলজি বিভাগে সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই আয়োজনে। ধন্যবাদ ম্যাডাম, ওবেসিটি বা স্থূলতা, একেবারে অনুষ্ঠানের শুরুতে আপনার কাছে যে বিষয়টি জানা সেটি হচ্ছে একজন ব্যক্তি স্থূলতার সমস্যায় ভুগছেন, এটি আসলে তিনি কিভাবে বুঝতে পারবেন? আজকের এই সময়ে স্থূলতা হচ্ছে খুবই একটা বার্নিং ইস্যু এবং ইমার্জিং একটা রোগই বলবো, কারণ স্থূলতাকে কিন্তু এখন ডিজিজই বলা হচ্ছে। এটা 2013 সাল থেকে WHO স্থূলতাকে একটি রোগ হিসেবে কিন্তু ওরা এনলাইটেড করে ফেলেছে। তো এখন স্থূল কখন বলবো আমরা? তো এখানে আমরা আসলে BMI দিয়ে হিসাব করি স্থূলতাটাকে। BMI হিসাব করার জন্য আমাদের একটা মানুষের ওজন লাগে, যেটা আমরা কেজিতে হিসাব করি, আর হচ্ছে তার উচ্চতা লাগে। উচ্চতাটা আমরা মিটার স্কোয়ারে নিয়ে যদি আমরা তার ওজনকে তার উচ্চতাকে মিটার স্কোয়ার দিয়ে ভাগ করি, তাহলে আমরা তার BMI জানতে পারি। আমাদের এই এশিয়ান কান্ট্রির জন্য একটা আদর্শ BMI হচ্ছে একটা মানুষের জন্য হচ্ছে 23 কেজি পার মিটার স্কোয়ার, আর এটা যদি ওয়েস্টার্ন কান্ট্রিতে হয় তাহলে এটা হচ্ছে 25 কেজি পার মিটার স্কোয়ার। যখন এই 23-এর বেশি হয়ে যাবে তখন 23 থেকে 27 পর্যন্ত আমাদের এশিয়ান BMI-তে বলা হচ্ছে যে ওভারওয়েট বা অতিরিক্ত ওজন। আর যখন মোর দ্যান 27 হয়ে যাচ্ছে, 27-এর চেয়ে বেশি, তখন আমাদের এশিয়ান কান্ট্রির পিপলদের জন্য বলা হচ্ছে স্থূলতা। কিন্তু এটা যখন ওয়েস্টার্ন কান্ট্রিতে, ওদের ক্ষেত্রে কিন্তু এটা রেঞ্জটা একটু বেশি। ওদের ক্ষেত্রে হচ্ছে 30 কেজি পার মিটার স্কোয়ারের বেশি হলে হচ্ছে ওদের ক্ষেত্রে বলা হচ্ছে স্থূলতা। তো শুধুমাত্র যে BMI দিয়ে স্থূলতাকে হিসাব করা হয় তা না, আরও কিছু ইন্ডেক্স আছে। যেমন আমরা পেটের চর্বি, যেটাকে সেন্ট্রাল ওবেসিটি বলি, এটা একটা প্যারামিটার আছে। আর এটা হচ্ছে যে আমরা হিপ সার্কামফারেন্স দিয়ে আমরা স্থূলতাকে হিসাব করতে পারি। তো এরকম আরও কিছু প্যারামিটার দিয়ে আমরা একটা মানুষের স্থূলতাকে হিসাব করতে পারি। ক্লিনিক্যাল সিমটমসের কথা যেটি আমরা বলে থাকি, সেটিও আসলে সম্পর্কিত কিনা? স্থূলতা নিয়ে কিন্তু রোগীরা খুব সহজে আসে না আমাদের কাছে, বা ডাক্তারের শরণাপন্ন হয় না। তো তার যখন কিছু প্রবলেম হয় তখনই সে আসে। তো এই প্রবলেমগুলো কি ধরনের হতে পারে? অতিরিক্ত ওজনের জন্য তার কিছু মেটাবলিক সিনড্রোম বা কিছু রোগ হতে পারে, যেমন তার ডায়াবেটিস হতে পারে, তার রক্তে চর্বি বেড়ে যেতে পারে, তার লিভারে চর্বি জমতে পারে, তারপর তার হচ্ছে শ্বাসকষ্ট হতে পারে, তার যেটাকে আমরা বলি যে ঘুমের সমস্যা হতে পারে, অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া যেটা। আর এছাড়া হচ্ছে তার অতিরিক্ত ওজনের জন্য অনেকের হাঁটু ব্যথা, কোমরে ব্যথা, পায়ের গোড়ালি ব্যথা, মানে সে ওজনটা নিতে পারে না যখন শরীর, তখন তার এই ধরনের কিছু সিমটম নিয়ে পেশেন্ট কিন্তু আমাদের কাছে আসে সাধারণত। ওবেসিটির পেছনে আসলে কোন কোন কারণগুলো মূলত দায়ী? স্থূলতার জন্য কিছু ডিজিজ আছে যেগুলোর জন্য একটা মানুষ স্থূল হতে পারে, এবং পাশাপাশি কিন্তু আমাদের জেনেটিক প্রিডিসপোজিশন, আমাদের হচ্ছে অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস, আমাদের লাইফস্টাইল, আমাদের ইনঅ্যাক্টিভিটি, যেটা আমরা খুব বেশি পরিশ্রম করি না এখন, আমরা অনেক বেশি আরামপ্রিয় বলা যায়, আর বসেই আমাদের বেশিরভাগ কাজ করতে হয়, যেটা আমাদের বেশিরভাগেরই লাইফস্টাইল হচ্ছে সেডেন্টারি লাইফস্টাইল। তো এইগুলি কারণের সাথেও কিন্তু আবার স্ট্রেসও একটা কারণ, মানে রাত জাগা এটাও একটা কারণ। আর কিছু ডিজিজও আছে, যেমন থাইরয়েডের সমস্যা থাকলে ওজন বাড়তে পারে। তারপর কিছু হরমোনাল কন্ডিশন, যেমন অতিরিক্ত কর্টিসল হরমোনের জন্য ওজন বাড়তে পারে। তো এই ধরনের কিছু হরমোনাল ডিজিজের সাথে সাথে এই আমি যে কারণগুলো বললাম, জীবনযাপনগত কিছু অভ্যাসের জন্য আমরা স্থূল হতে পারি। সাধারণত আমরা দেখি যে এই জাতীয় রোগী বা মানুষ যারা রয়েছেন চিকিৎসকের শরণাপন্ন হচ্ছেন না একেবারে, কিংবা হাসপাতালে শরণাপন্ন হচ্ছেন না। কখন আসলে চিকিৎসকের শরণাপন্ন হওয়া প্রয়োজন বা চিকিৎসকের পরামর্শ গ্রহণ করা প্রয়োজন?
প্রথম কথা হচ্ছে যে যখনই আমার ওজন বেড়ে যাচ্ছে আমাদের সবারই উচিত লাইফস্টাইল চেঞ্জ করে আমার এই মানে অতিরিক্ত ওজনটাকে কমিয়ে আনার চেষ্টা করা। কিন্তু যখন সেটা আমি নিজে আমার লাইফস্টাইল দিয়ে পারছি না, তখন আমি একজন চিকিৎসকের শরণাপন্ন হতে পারি। একই সাথে যদি আমার এই ওজনের সাথে কোনো ধরনের জটিলতা থাকে, এবং যেমন তার ব্যথা, ঘুমের সমস্যা, যেটা ওই যে অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া, এটা কিন্তু অনেক রোগের জন্ম দেয়। তার সাথে তার ডায়াবেটিস বা প্রি ডায়াবেটিস, তার লিভারে চর্বি, এই ধরনের সমস্যাগুলো থাকলে কিন্তু তার অবশ্যই চিকিৎসকের শরণাপন্ন হওয়া উচিত। আরেকটা হচ্ছে যে তার কোনো সমস্যা নেই, শুধু ওবেস বা শুধু স্থূল, কিন্তু সে নিজে চেষ্টা করে ওজন কমাতে পারছে না, তখনও তার চিকিৎসকের শরণাপন্ন হওয়া উচিত। ওজন কমানো নিয়ে আমরা নানা ধরনের চটকদার বিজ্ঞাপন দেখতে পাই। সেক্ষেত্রে আসলে এই যে নানা ধরনের চটকদার বিজ্ঞাপন হচ্ছে, সেগুলোকে আসলে সম্ভবপর কিনা? চটকদার বিজ্ঞাপন তারা ব্যবসায়িক কারণে দেয় আর কি। তো এই চটকদার বিজ্ঞাপনে যেগুলো, যেমন স্লিম টি খেয়ে ওজন কমে যাচ্ছে, বা বিভিন্ন ধরনের ওষুধ দিচ্ছে, চা দিচ্ছে, বা এই ধরনের কোনো একটা ডায়েট দিচ্ছে, তো সোশ্যাল মিডিয়াতেও আমরা দেখতে পাই। হ্যাঁ, এগুলি কিন্তু কোনোটাই বৈজ্ঞানিকভাবে প্রমাণিত না, এবং এইগুলির প্রচুর সাইড ইফেক্ট হয়, এবং অনেক ক্ষেত্রে দেখা যায় রোগীর লিভার এবং কিডনি ক্ষতিগ্রস্ত হতে পারে। অর্থাৎ যেহেতু ওইটা বৈজ্ঞানিকভাবে প্রমাণিত না, সেজন্য আমি বলবো যে এইসব চটকদার বিজ্ঞাপনে প্রলোভিত না হওয়ার জন্য। যারা আসলে স্থূলতার সমস্যায় ভুগছেন, ব্যায়াম করলে কি আসলে তাদের সেই সমস্যা থেকে পরিত্রাণ পাওয়া সম্ভব কিনা? অবশ্যই 24শে এপ্রিল আমাদের ওয়ার্ল্ড হরমোন ডে উদযাপন হলো। তো এই ওয়ার্ল্ড হরমোন ডে উপলক্ষে ইউরোপিয়ান এন্ডোক্রাইন সোসাইটি কিছু রিকমেন্ডেশন দিয়েছে। তারা হরমোন ডিজিজ কমানোর জন্য 10টা রিকমেন্ডেশন দিয়েছে। তো এই 10টা রিকমেন্ডেশনের ফার্স্ট রিকমেন্ডেশন ছিল গেট ফিজিক্যাল, মানে তা অ্যাক্টিভ হইতে হবে। আমাদেরকে আমাদের দৈনন্দিন অ্যাক্টিভিটিতে আমরা কিন্তু একদমই নড়াচড়া করি না, আমরা হাঁটি না, হাঁটার সময় পাই না, বা আমাদের বেশিরভাগ কাজই বসে বসে, আমরা গাড়িতে করে যাচ্ছি, গাড়িতে করে আসতেছি, আমরা হচ্ছে সব ধরনের এখন প্রসেসড ফুড খাচ্ছি, মানে খাবার তৈরিতেও আমাদের খুব একটা অ্যাক্টিভলি কোনো কাজ করা হচ্ছে না। আমাদের অফিস জবগুলো বসা কাজ, ডেস্ক জব বেশিরভাগ ক্ষেত্রে। তো এই জন্য হচ্ছে আমাদের মানে অ্যাক্টিভিটি এবং মুভমেন্ট বাড়ানোর হচ্ছে সবচেয়ে বড় পন্থা। সেকেন্ড হচ্ছে মানে খাবারের যে কন্ট্রোলটা। আমার কথা হচ্ছে যে আমি যদি যেই পরিমাণ ক্যালোরি খাচ্ছি সেটা যদি আমি খরচ করে ফেলতে পারি, তাহলে কিন্তু ওটা আমার জমবে না। তো সেই জন্য আমার অ্যাক্টিভিটির দিকে বা এক্সারসাইজের দিকে বেশি নজর দেওয়া উচিত। কারণ আমি যে ক্যালোরিটা নিচ্ছি, এই ক্যালোরি বার্ন করে ফেললে কিন্তু আমার এটা আর শরীরে জমবে না। তো ক্যালোরি বার্ন হচ্ছে মেজর ইস্যু। সেক্ষেত্রে আসলে আপনাদের কাছে যখন আসছেন মানুষজন, কাউন্সিলিংটা কিভাবে করছেন আপনারা? আমাদের কাছে যারা স্থূলতা নিয়ে আসে তাদেরকে আমরা অবশ্যই তার ডায়েট, তার লাইফস্টাইল, তার এক্সারসাইজ, এগুলো নিয়ে কাউন্সিলিং করি। তার ডায়েটের ব্যাপারে আমরা যেটা সাজেশন দিই, তাকে হচ্ছে ক্যালোরি হিসাব করে খেতে বলি, এবং আমরা এটাও বলি যে আপনার ক্ষুধা না লাগলে খাবেন না। সারাদিনে একটা মানুষের কত ক্যালোরি লাগে এটার একটা হিসাব আছে। যেমন একটা সুস্থ স্বাভাবিক উচ্চতার মানুষ আমাদের এশিয়ান কান্ট্রিতে যদি আমরা বলি, তাহলে তার সারাদিনে তার 1400 ক্যালোরি মানে লাগবে তার সারাদিনের স্বাভাবিক কাজকর্মগুলো। এই যে আমাদের শরীরে হার্ট চলতেছে, আমার ফুসফুস চলতেছে, আমার ব্রেইন কাজ করতেছে, আমি খাবার খাচ্ছি, এই আমার শারীরবৃত্তীয় যে কাজগুলো করার জন্য আমার শরীরে প্রতিদিন 1400 ক্যালোরি খরচ হচ্ছে। তাহলে আমি যদি এর চাইতে বেশি নেই এবং অ্যাক্টিভিটি না করি, তাহলে আমার ওই বাড়তি ক্যালোরিটা শরীরে জমে যাবে। নিশ্চয়ই। তো এইভাবেই হচ্ছে আমরা আসলে অ্যাডভাইস দিই। যারা ওজন মেনটেন করতে চায় তাদেরকে আমরা হয়তো তার ওই 1400 ক্যালোরিটাই বলি যে আপনি এই ক্যালোরিটাই নেন। যারা ওজন কমাতে চায় তাদেরকে আমরা 1200 ক্যালোরি দিব, আর যার ওজন বাড়াইতে হবে তাকে আমরা 1600 ক্যালোরি দিব। জাস্ট হিসাবটা হচ্ছে আমরা ক্যালোরিটা এভাবে হিসাব করে দিই এবং খাবারের পোর্শনটা ওভাবে ভাগ করে দিই। আর কিছু খাবারের জন্য আমাদের কিছু অ্যাডভাইস দিতে হয়, যেমন জাঙ্ক ফুডগুলো অ্যাভয়েড করতে বলা, তারপর হচ্ছে যেগুলো সফট ড্রিঙ্কস, কোল্ড ড্রিঙ্কস, এগুলো অ্যাভয়েড করতে বলা, যেগুলোতে আসলে অনেক বেশি ক্যালোরি থাকে, কিন্তু খাবার খেলে মনে হয় না যে আমি কিছু খেয়েছি, পেট ভরে না, কিন্তু অনেক ক্যালোরি জমে যাচ্ছে। সাথে সাথে আমরা তাদের যে লাইফস্টাইল চেঞ্জ করতে বলি, তার এক্সারসাইজের কথা বলি। আর একটা খুব ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে ঘুমের টাইমিংটা কিন্তু আমাদের এখন পুরাই চেঞ্জ হয়ে গেছে। আমাদের পুরা জেনারেশন হচ্ছে এখন রাত জাগবে, দিনে ঘুমাবে। তো এইটা কিন্তু ওজনের উপরে খুব একটা বাজে প্রভাব ফেলে, কারণ আপনি যখনই রাত জাগতেছেন, আমাদের ফিজিওলজিক্যালি কিন্তু আমরা এভাবেই তৈরি যে আমরা রাতে ঘুমাবো, দিনে জেগে থাকবো বা দিনে অ্যাক্টিভ থাকবো। কিন্তু যখন আমি রাতে জাগতেছি তখন আমার স্ট্রেস হরমোন শরীরে অনেক বেড়ে যাচ্ছে। স্ট্রেস হরমোন একটা ওয়েট বাড়ার কারণ সে ব্লাডে গ্লুকোজ বাড়িয়ে দেয়। এই হাইপারগ্লাইসেমিয়ার কারণে আমার ইনসুলিন রেজিস্ট্যান্স বেড়ে যায় এবং আমার ওজন বেড়ে যায়।
আরেকটা হলো যে রাত জাগলে কি হয়, বারবার ক্ষুধা লাগে, বারবার একটা স্ন্যাক্স নেওয়া হয়। এই যে মিডনাইট স্ন্যাক্স, এটাও কিন্তু একটা বাজে অভ্যাস, যে কারণে হচ্ছে ওজন বেড়ে যাচ্ছে, মানে না চাইলেও ওজন বেড়ে যাচ্ছে আর কি। স্থূলতা বা ওবেসিটি, যেটি আসলে সবাই জানতে চান যে এখান থেকে পরিত্রাণ পাওয়া সম্ভব কিনা, অর্থাৎ ওজন কিভাবে কমানো যায়, সে বিষয়টি একটু আপনার কাছ থেকে বিস্তারিতভাবে জানবো। আমরা আমাদের ডায়েট, লাইফস্টাইল এবং জীবনযাপনের পদ্ধতি নিয়ে অনেকগুলো কথা বলেছি, এবং তার পাশাপাশি কিন্তু আমাদের অনেক ওষুধও আছে, অনেক মেডিকেশন আছে, যেটা এখন অনেক আধুনিক ওষুধ আসছে, যেটা দিয়ে আমাদের রোগীরা খুব সহজেই ওজন কমাতে পারে। তার মধ্যে এখন খুব চ্যালেঞ্জিং যে প্রিপারেশনগুলো এসেছে, সেগুলো যেমন উইকলি একটা করে ইনজেকশন নিতে হয়। এগুলো কিন্তু ওয়েস্টার্ন ওয়ার্ল্ডেও খুব জনপ্রিয়, ইভেন অনেক সেলিব্রিটিরাও ইউজ করতেছেন। তো এটা সপ্তাহে একটা করে ইনজেকশন নিতে হয়, যেমন সিমাগ্লুটাইড, টিরজেপেটাইড, এগুলো খুব চলতেছে আর কি এখন প্রচলিত। তো এগুলো খুব ভালো রেজাল্ট দেয়। কিছু সাইড এফেক্ট আছে, যেমন একটু বমি বমি লাগতে পারে, একটু খাওয়ার রুচিটা কমে যায়। তো তার সাথে হচ্ছে তার একটু কারো কারো ক্ষেত্রে একটু বমি হতেও পারে। তো এছাড়া কিন্তু এখন পর্যন্ত খুব বড় ধরনের মেজর সাইড এফেক্ট আমরা পাই না, তবে কিছু সতর্কতা মানতে হয়। কারো যদি প্যানক্রেটাইটিস থাকে বা এই ধরনের কোনো অসুখ থাকে, এবং থাইরয়েডের ক্যান্সারের পেশেন্ট যদি তার হিস্ট্রি থাকে, তবে সেই ক্ষেত্রে আমরা এই ওষুধগুলো অ্যাভয়েড করি। এই ওষুধগুলোর রেজাল্ট খুব ভালো। কিছু মুখে খাওয়ার ওষুধও আছে, কিন্তু সেগুলো মানে খুব প্রমিজিং না, ওজন খুব বেশি কমাতে পারে না, কিন্তু সাথে তাদের সাইড ইফেক্ট প্রোফাইল অনেক বেশি আর একটু এক্সপেন্সিভ। ওষুধের মাধ্যমে কতদিন গ্রহণ করতে হয় সেই ধরনের ওষুধগুলো? আমরা প্রথমে তো খুব অল্প ডোজে শুরু করি, গ্র্যাজুয়ালি ডোজটা বাড়াই, এবং তার যে টার্গেট ওয়েট, সে যখন টার্গেট ওয়েটে পৌঁছে যাবে তখন আমরা এটা একটু মেনটেন করতে হয়। এবং এর সাথে সাথে কিন্তু তাকে লাইফস্টাইল মেনটেন করতে হবে, তার যে খাবারের খাদ্যাভ্যাস, তারপর তার জীবনযাপন পদ্ধতি, তার ব্যায়াম, এগুলো কিন্তু তাকে মেনটেন করতে হবে, এগুলো ছেড়ে দিলে হবে না। আরেকটা জিনিস সেটা হচ্ছে যে অনেক পেশেন্ট দেখা যায় যে ইনজেকশন নিচ্ছে, তো ইনজেকশন নিলে তো তার খাওয়ার রুচিটা নষ্ট হয়ে যায়। তো ও ভাবে যে আমি তো খাচ্ছি না, তাহলে মনে হয় আমার পুষ্টি পূরণ হচ্ছে না, সে তখন দেখা যায় জোর করে করে খায়। যদি জোর করে করে খেতে গেলে কিন্তু তার আরও সমস্যা বেশি হয় এবং ওজন কমে না। এই ক্ষেত্রে আমি রোগীদেরকে বলবো যে না, আপনার ক্ষুধা না হলে আপনি খাবেন না। আরেকটা হলো যে যে যদি কোনো সাইড ইফেক্টগুলি আসে, এগুলোর কিন্তু আছে, সাইড ইফেক্টগুলো কমানোর ব্যবস্থা আছে, কিছু নিয়মকানুন মানতে হয়। এগুলো মানলে মোটামুটি এগুলো ভালো মানে দেয়, এফেক্টিভ, ওজন কমানোর জন্য খুব ভালো সহায়ক। যদি ওষুধ গ্রহণ ছেড়ে দেয়, তাহলে আবার ওবেসিটি বা স্থূলতা ফিরে আসতে পারে কিনা? হ্যাঁ, এটা কারো কারো ক্ষেত্রে আসতে পারে, এটাকে রিবাউন্ড ফেনোমেনা বলে। তো সেই ক্ষেত্রে একটু লম্বা সময় আমাদেরকে এটা মেনটেন করতে হয়। যখন মেনটেন করতে করতে পেশেন্ট একটা হ্যাবিটের মধ্যে চলে যায়, তখন দেখা যায় সে কিন্তু চাইলেও আর বেশি খেতে পারে না। ওই মুহূর্তে আমরা, ওই সময়গুলোতে আমরা কিন্তু ইফেক্টিভলি ওষুধটা ছাড়তে পারি। তবে ওষুধ ছেড়ে দিলে কারো কারো ক্ষেত্রে এটা আবার তার আগের স্থূলতাটা ফেরত আসতে পারে, রিবাউন্ড ফেনোমেনা যেটা বলে আর কি। তবে যাদের স্থূলতার সাথে কমপ্লিকেশন থাকে, ধরো ডায়াবেটিস রোগীর সাথে স্থূলতা, তাদের কিন্তু ক্ষেত্রে কিন্তু খুব ভালো মানে রেসপন্স হয়, কারণ তার ডায়াবেটিসটাও খুব ভালো কন্ট্রোল হয়ে যায়, একই সাথে তার ওজনও কমে যায়। এই রোগীগুলো খুব ভালো রেসপন্স দেয়। ওবেসিটি বা স্থূলতার এই বিষয়গুলো নিয়ে আপনার কাছ থেকে আমরা আরও জানবো, তবে তার আগে আমাদের এই অনুষ্ঠানের একটি নিয়মিত সেগমেন্ট হচ্ছে বিভিন্ন খাদ্যের পুষ্টি গুণাগুণ সম্পর্কে আমাদের দর্শকদের জানিয়ে দেয়া। প্রিয় দর্শক, দেখছেন স্বাস্থ্য প্রতিদিন। কথা হচ্ছিল খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়, ওবেসিটি বা স্থূলতা নিয়ে। অনুষ্ঠানের এ পর্যায়ে দেখে নেব বিভিন্ন খাদ্যের পুষ্টি গুণাগুণ সম্পর্কে আমাদের পুষ্টিবিদের কাছ থেকে। অতিরিক্ত ওজন, মূলত আমরা যখন আমাদের প্রতিদিনের চাহিদার থেকে বেশি প্রয়োজনীয় ক্যালোরি আমরা গ্রহণ করে থাকি, তখন আমাদের ওজনটা বেড়ে যায়। যদি আমাদের ক্যালোরি চাহিদা 1500 থাকে, আমরা যদি প্রতিদিন 2000 ক্যালোরি বা 2500 ক্যালোরি গ্রহণ করি, তখনই কিন্তু আমাদের ওজনটা ধীরে ধীরে বাড়তে থাকে। সেটা যদি আমরা শর্করা খেয়ে থাকি বা প্রোটিন খেয়ে থাকি বা চর্বি খেয়ে থাকি, সব কিছুতেই কিন্তু আমাদের ওজনটা তখন বাড়তে থাকবে। সেক্ষেত্রে যদি আমরা কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট যেটাই খেয়ে থাকি না কেন, সব কিছুই যদি আমাদের ক্যালোরি বেড়ে যায়, তখন আমাদের কিন্তু অতিরিক্ত ওজন বেড়ে যাবে। তো সেক্ষেত্রে আমাদের প্রথমে যেটা করণীয়, অবশ্যই আমাদের ক্যালোরি চাহিদাটাকে কমিয়ে নিয়ে আসতে হবে। একজন মানুষের যতটুকু খাবারের চাহিদা রয়েছে প্রতিদিন ক্যালোরি, সেটা আমাদের 500 থেকে 700 পর্যন্ত ক্যালোরি রিডিউস করতে হবে, মানে ডেফিসিট রাখতে হবে। এবং এখানে কিন্তু আমরা প্রত্যেকটা খাবারের ক্যালোরি মেজারমেন্ট করে সব ধরনের খাবার কিন্তু আমরা খাদ্য তালিকায় রাখতে পারি। তবে অবশ্যই মনে রাখতে হবে, এমন কোনো খাবার আমরা খাদ্য তালিকা থেকে বাদ দিব না যে খাবারটি খাওয়ার কারণে আমাদের শরীরে কিন্তু আমরা কোনো ধরনের
ধরনের সমস্যা ফেস করতে পারি। যেমন অনেকেই আছেন ডায়েট করার শুরুতেই কিন্তু চিন্তা করেন কার্বোহাইড্রেট বন্ধ করে দিবেন, সেক্ষেত্রে দেখা যায় যে সেই মানুষদের অবশ্যই ওজন কমে যাচ্ছে, কিন্তু একটা দীর্ঘ সময় পরে গিয়ে তাদের নানান রকম সমস্যা দেখা দিতে পারে। যেমন তার মেজাজ খিটখিটে হতে পারে, তার অতিরিক্ত শরীরে কিন্তু তার শক্তি যেটা সেটা কিন্তু কমে আসতে পারে। এছাড়াও দেখা যাচ্ছে যখন তারা এই ধরনের ডায়েটগুলো ছেড়ে দিবে খুব দ্রুত তাদের ওজন ডাবল পর্যন্ত গেইন হতে পারে। তাই অবশ্যই ওজন কমাতে গেলে ক্যালোরি ডেফিসিট হচ্ছে মূল মন্ত্র। আপনাকে ক্যালোরি ঘাটতি করে সব ধরনের খাদ্য উপাদান থেকে সুষম খাদ্য উপাদানগুলো কিন্তু বেছে নিয়ে আপনার ডায়েটটাকে মেনটেন করতে হবে। তাহলে আমরা বুঝতেই পারছি আমাদের ওজন কমানোর ক্ষেত্রে বা ডায়েট কন্ট্রোল যেটাকে আমরা বলে থাকি, একটি পরিমিত খাদ্য তালিকা যেখানে ক্যালোরি ডেফিসিট থাকতে হবে সেই মানুষের, এবং সেই সাথে সুষম খাদ্য উপাদান বিদ্যমান থাকতে হবে। তাহলে দেখা যাবে আমাদের ওজনটা সুন্দরভাবে নিয়ন্ত্রণ হচ্ছে। আর ছোট্ট একটি টিপস দিতে চাই, সেটি হচ্ছে সবজি এবং ফল এগুলোর ক্যালোরি কিন্তু অনেক বেশি কম থাকে। তাই আপনারা ওজন কমাতে চাইলে আপনার খাদ্য তালিকায় সবজি এবং ফলের ব্যবহারটি বাড়িয়ে দিতে পারেন। তবে মিষ্টি ফল যেগুলো রয়েছে আম, কাঁঠাল, কলা, খেজুর এগুলো অতিরিক্ত খেলে কিন্তু আবার আপনার ওজনটা কমবে না। তাই সাইট্রাস ফ্রুটস অথবা আপনার যদি যে কোনো ধরনের টক ফল রাখেন সেটা আপনার জন্য ভালো। এছাড়াও টক দই, বাদাম ইত্যাদি কিন্তু আমাদের ওজন কমাতেও সাহায্য করে থাকে। বিশেষ করে ওমেগা 3 কিন্তু আমাদের কোলেস্টেরল ব্যালেন্স করতে সাহায্য করে থাকে। তাই এই টিপসগুলো আপনার ওজন কমানোর জন্য প্রতিদিন খাদ্য তালিকায় এই খাবারগুলো আপনারা যুক্ত করতে পারেন। স্থূলতা প্রতিরোধ করবার কিংবা ওবেসিটি প্রতিরোধ করবার কোনো উপায় রয়েছে কিনা? আমরা যারা সাউথ ইস্ট এশিয়ান আর কি, আমাদের একটা স্থূলতা হওয়ার প্রবণতা আছে, আমাদের কিন্তু ওজন বেশি হওয়ার একটা প্রবণতা আছে। এটা আমাদের জেনেটিক্যালি আমরা অর্জন করেছি এবং কিছু রেশিয়াল কারণেও আমাদের এটা হয়, এবং আমাদের মধ্যে ডায়াবেটিস হওয়ার প্রবণতাও বেশি। আর যাদের ফ্যামিলিতে স্থূলতা আছে এবং যাদের ফ্যামিলিতে ডায়াবেটিসের হিস্ট্রি আছে তাদেরকে আরও বেশি সতর্ক হওয়া উচিত, কারণ তার রিস্কটা আরও বেশি। কারণ টাইপ 2 ডায়াবেটিসের কিন্তু ফ্যামিলি হিস্ট্রি পজিটিভ থাকলে তার রিস্কটা অনেক বেশি। যদি বাবা মার ডায়াবেটিস থাকে তার ক্ষেত্রে 30% চান্স হচ্ছে তার সন্তানেরও ডায়াবেটিস হবে। তাহলে তাকে আগে থেকেই সতর্ক হতে হবে, তাকে স্থূল হওয়া যাবে না। তো এই জন্য তার লাইফস্টাইলটাকে চেঞ্জ করতে হবে। লাইফস্টাইল চেঞ্জের মধ্যে আমাদের যে খাদ্যাভ্যাস পরিবর্তন করতে হবে, এবং সেই সাথে আমাদের প্রতিদিনের যে ব্যায়াম, হাঁটাহাঁটি করা, এক্সারসাইজ, অর্থাৎ লাইফস্টাইল মডিফিকেশনের যে বিষয়গুলো রয়েছে সেগুলো নিশ্চিত করতে হবে। অবশ্যই। অনেক ধন্যবাদ আপনাকে আমাদের আজকের এই অনুষ্ঠানে আসার জন্য। আপনাকেও অনেক ধন্যবাদ আমাকে এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় আপনাদের পছন্দের অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিন দেখতে ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com এ। এছাড়া এনটিভির সব জনপ্রিয় অনুষ্ঠান ও খবরের আপডেট পেতে ভিজিট করুন আমাদের ইউটিউব চ্যানেল ও ভেরিফাইড ফেসবুক পেজে। আজ এখানেই শেষ করছি, আগামীতে আবারও দেখা হবে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এনটিভির সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।